আসসালামু আলাইকুম। ঢাকা বোর্ড 2024 সালের সিকিউ প্রশ্ন সমাধান ফিজিক্স ফার্স্ট পেপার। তো 1 নম্বর কোশ্চেনটা ভেক্টর থেকে আসছে। তো a ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস 5কে দেওয়া আছে, b ইজ ইকুয়াল টু মাইনাস i প্লাস 2j প্লাস 7k এবং c ইজ ইকুয়াল টু i প্লাস 7j মাইনাস k। তিনটা ভেক্টর দেওয়া আছে। তো 1 নম্বর কোশ্চেন, a বরাবর b এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমাদের এখানে দুইটা ভেক্টর নিয়ে কাজ করতে হবে, এ আর বি, এই দুইটা ভেক্টর নিয়ে এখানে আমাদের কাজ করতে হবে। তাহলে এ ভেক্টরটা, এটা 1 নম্বর কোশ্চেন। এ ভেক্টরটা দেওয়া আছে 2i প্লাস 3j প্লাস 5k। বি ভেক্টর দেওয়া আছে মাইনাস i প্লাস 2j প্লাস 7k। গ নম্বরটা সলভ করতেছি। তো বলছে এ বরাবর বি এর অভিক্ষেপ। তাহলে এ বরাবর, এ ভেক্টর বরাবর বি এর অভিক্ষেপ নির্ণয় সূত্র কি? বি এর অভিক্ষেপ, এটা ইজ ইকুয়াল টু বি কস থিটা, এটা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে এ আর বি এর ডট গুণফল, আর নিচে হচ্ছে এ এর মান। এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, সেখান থেকে আসছে এটা। তো বি এর অভিক্ষেপ যদি বলে তাহলে বি কস থিটা, আর যদি বলতো বি বরাবর এর অভিক্ষেপ তাহলে হচ্ছে এ কস থিটা। তাহলে প্রথমে দুইটা ভেক্টর ডট গুণ করতে হবে। 2i প্লাস 3j প্লাস 5k একটা ভেক্টর দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে মাইনাস i প্লাস 2j প্লাস 7k, আর নিচে হচ্ছে এ এর মান। এর মান হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে 2 এর সাথে মাইনাস i গুণ করলে হচ্ছে -2 প্লাস 3j প্লাস 2j, 3 দুগুণে 6 প্লাস 5k প্লাস 7k, 5 7 35, আর নিচে হচ্ছে 4 প্লাস 9 প্লাস 25। তো উপরে 35 আর 6 যোগ করলে 41, থেকে 2 বাদ দিলে 39, আর নিচে থাকে হচ্ছে 9 আর 4 যোগ করলে 13, 13 আর 25 যোগ করলে হচ্ছে 13 আর 25 যোগ করলে √38। তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ আসতেছে 39 ডিভাইড √38, 39 ডিভাইড √38, 6.3266, 6.3266। এটা হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপের মান পেলাম আমরা। ঘ নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকের ভেক্টর তিনটা একই সমতলে থাকবে কিনা। তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত কি? ঘ নম্বর, তিনটি ভেক্টর এ, বি ও সি একই সমতলে থাকার শর্ত এ ভেক্টর ডট বি ক্রস সি, এইটার ভ্যালু যদি 0 হয় তাহলে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে। অর্থাৎ এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে। তাহলে প্রথমে বি আর সি ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করতে হবে। তো আই জে কে, বি ভেক্টরটা কি দেওয়া আছে? -i প্লাস 2j প্লাস 7k। তাহলে এখানে হচ্ছে -1, এখানে 2, আর এখানে হচ্ছে 7। সি ভেক্টরটা দেওয়া আছে i প্লাস 7j মাইনাস k, আর জায়গা হচ্ছে 1 প্লাস 7, আর এখানে হচ্ছে -1। তো প্রথমে i নিলে এটার সাথে এটা গুণ 2, -7 7 49, তারপরে সূত্রের মাইনাস
একের সাথে -1 গুণ করলে হচ্ছে +1 হয়ে গেল, 7 কে 7 -7 প্লাস কে -7 -2, তাহলে এখানে আসতেছে -51i, এখানে -6 আর এখানে মাইনাস, তাহলে +6 যে হবে -9k, তাহলে -51i + 6 এ -9k, যে ভেক্টরটা পেলাম এটা হচ্ছে বি আর সি এর ক্রস গুণফল। এখন এর সাথে বি আর সি এর ক্রস গুণফল, এটা ডট গুণ করতে হবে, এ ডট বি ক্রস সি, এ ভেক্টরটা দেওয়া আছে 2i + 3j + 5k, 2i + 3j + 5k, আর এইটা ভেক্টরটা -51i + 6j -9k, তাহলে 2 এর সাথে 51 গুণ করলে -102 i প্লাস 3j এর সাথে প্লাস, এখানে আর i থাকবে না, সরি, প্লাস 3j এর সাথে প্লাস 6j গুণ করলে 3 6 18, মাইনাস +5 এর সাথে -9 গুণ করলে -5 9 45, তাহলে এখানে অ্যান্সারটা আসতেছে 102 আর 45 যোগ করলে 147, 147 থেকে 18 যদি বাদ দেই তাহলে -129, তাহলে যেহেতু এটা ইজ নট ইকুয়াল 0, তাহলে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি এ ডট বি ক্রস সি ইজ নট ইকুয়াল 0, তাহলে ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে না। আশা করি প্রথম সৃজনশীলটা সবাই বুঝতে পারছেন। ভেক্টরের একটা সৃজনশীল আছে, তো এটা একটা নদী দেওয়া আছে, নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার/আওয়ার। উপরের চিত্রে তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে। সে পিএস বরাবর, এই বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর অপর পারে এম বিন্দুতে গিয়ে পৌঁছায়। নদীর প্রস্থ পি কিউ এর মান দেওয়া আছে 2 কিলোমিটার। বের করতে বলা হয়েছে গ নম্বরে কিউ এম এর দূরত্ব নির্ণয় করো। কিউ এম অর্থাৎ এই এতটুকুর দৈর্ঘ্য বের করতে হবে আমাদের। তো প্রথমে আমরা কি করব, গ নাম্বার, আগে আমাদের বের করতে হবে থিটার মান কত, অর্থাৎ এই বিন্দুতে যে আসছে এই বরাবর নৌকার বেগ, এই বরাবর স্রোতের বেগ, তাহলে নৌকাটা পৌঁছাইছে এম বিন্দুতে, তাহলে এইটা হচ্ছে লব্ধি। এই লব্ধিটা আনুভূমিকের সাথে বা উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা আমাদের বের করতে হবে। আনুভূমিকের সাথে আমরা কোণটা আগে বের করি। এই বরাবর নৌকাটা যাত্রা শুরু করে 100 ডিগ্রি অ্যাঙ্গেল করে, স্রোতের সাথে 100 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাত্রা শুরু করে, পৌঁছা যাচ্ছে এখানে এম একটা বিন্দু, সেই এম বিন্দুতে। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি। এই লব্ধি আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা। এবার আবার স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার/আওয়ার, আর এই বরাবর নৌকার বেগ দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে প্রথমে আমরা tan থিটা এই সূত্র ইউজ করব। tan থিটা, থিটাটা কার সাথে কোণ উৎপন্ন করে, স্রোতের বেগের সাথে, তাহলে এখানে হবে স্রোতের বেগ 3 আর উপরে হবে 5 sin আলফার মান 100 ডিগ্রি দেওয়া আছে, 3 + 5 cos 100 ডিগ্রি। তো থিটার মান বের করতে হবে আমাদেরকে। তো tan থিটা ইজ ইকুয়াল টু উপরে 5 sin 100, নিচে হচ্ছে ভাগ 3 + 5 cos 100, 2.3098, 2.3098, বা থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2.3098। এটাকে যদি tan ইনভার্স করি, tan ইনভার্স আনসার 66.59, 66.59 ডিগ্রি। এটা আমরা কোনটার মান পেলাম, এই থিটার মান পেলাম 66.59। তাহলে এইটুকু আমরা বের করতে পারবো। আমাদের টার্গেট হচ্ছে কিউ এম বের করা। তাহলে উলম্বের সাথে কত কোণ উৎপন্ন করে, আনুভূমিকের সাথে এইটা, তাহলে মানে
এইটা হচ্ছে পি বিন্দু, তাহলে পি কিউ এর সাথে এই পি এমটা কত কোণ উৎপন্ন করে? পি কিউ এর সাথে পি এম 90 মাইনাস 66.59 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কোণ উৎপন্ন করে। তাহলে 90 থেকে 66.59 বাদ দিই, 90 মাইনাস 66.59 23.41, তাহলে 23.41 ডিগ্রি কোণ উৎপন্ন করে পি কিউ এর সাথে পি এম। তাহলে এই কোণের মানটা হচ্ছে 23.41, বা এখান থেকে আমরা বলতে পারি এই কোণের মান হচ্ছে 23.41। এইটার দৈর্ঘ্য আমরা জানি 2 কিলোমিটার, আমাদের বের করতে হবে কিউ এম। এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা যদি থিটা হয় তাহলে এইটা হবে হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কিউ এম। তো এখানে কিউ এমটাকে ধরলাম লম্ব, যেটা আমাদের বের করতে হবে। পি কিউ এর মান দেওয়া আছে 2 কিলোমিটার, তো আমাদের লাগবে হচ্ছে লম্ব আর দেয়া আছে হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে tan 23.41 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কিউ এম আর ভূমি হচ্ছে পি কিউ। তাহলে কিউ এম এটা ইজ ইকুয়াল টু পি কিউ ইন্টু tan 23.41। পি কিউ এর মান কত? পি কিউ এর মান দেওয়া আছে 2 কিলোমিটার ইন্টু tan 23.41, 2 into tan 23.41, 0.86589, 0.86589 বা 866 লিখতে পারি আমরা, এত কিলোমিটার। অর্থাৎ এখানে এই কিউ এম এইটার দূরত্ব আমরা পেলাম 0.866 কিলোমিটার। এইটাই হচ্ছে গ নম্বরের অ্যান্সার। গ নম্বরের অ্যান্সার পেলাম 0.866 কিলোমিটার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার যে সময়, সেটা হচ্ছে পার্থক্য গাণিতিক বিশ্লেষণ পূর্বক নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে হচ্ছে স্রোতহীন অবস্থায় পি কিউ বরাবর যাব। স্রোতহীন অবস্থায় পি কিউ বরাবর যেতে সময় তো এই ক্ষেত্রে আমরা এস ইজ ইকুয়াল টু ভিটি এই সূত্র ইউজ করবো। এস এর মান হচ্ছে 2 কিলোমিটার আর নৌকার বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এস এর মান 2 কিলোমিটার, ভি এর মান 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2/5 0.4। এখানে সময় পেলাম 0.4 আওয়ার। 0.4কে যদি 60 দিয়ে গুণ করি তাহলে মিনিটে চলে আসবে 24 মিনিট। 24 মিনিট। তাহলে স্রোতহীন অবস্থায় পি কিউ বরাবর যেতে নৌকাটি 24 মিনিট সময় লাগে। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন যে সময়ের ব্যাপারটা। এখন হচ্ছে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছায়, যে পিএস বরাবর নৌকা চালায় এম বিন্দুতে পৌঁছাইতে তার কত সময় লাগে? তাই পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় অর্থাৎ নৌকাটা যাত্রা শুরু করছে এই বরাবর, পৌঁছাইছে এই বিন্দুতে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করছে, যেটা আলফা।
তো এই টি বের করার সূত্র হচ্ছে টি ইজ ইকুয়াল টু এস ডিভাইড ভি ওয়াই। এখানে এসটা হচ্ছে নদীর প্রস্থ আর ভি ওয়াইটা হচ্ছে উলম্ব বরাবর নৌকার বেগ। নদীর প্রস্থ আমরা জানি 2 কিলোমিটার, 2 কিলোমিটার। আর ভি ওয়াই হচ্ছে নৌকাটার উলম্ব বরাবর বেগ, এই বরাবর আনুভূমিক বেগ আর এটা হচ্ছে উলম্ব বরাবর বেগ। তো উলম্ব বরাবর বেগের উপাংশ কত হবে? ভি সাইন আলফা 2 কিলোমিটার, আর এখানে হবে ভি সাইন 100 ডিগ্রি, 100 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকাটা যাত্রা শুরু করছে। তাহলে উপরে হচ্ছে 2 কিলোমিটার আর নিচে ভি এর মান হচ্ছে 5 ইন্টু সাইন 100, নিচেরটা কিলোমিটার পার আওয়ার একক। তাহলে 2/5, 5 সাইন 100, 0.406, এটাকে 60 দিয়ে গুণ করলে সময় আসবে 24.37 মিনিট। 24.37 মিনিট। আগেরটা কত সময় আসছিল? 24 মিনিট, ডিরেক্ট 24 মিনিট আসছে, কিন্তু এই ক্ষেত্রে সময়টা 24.37 মিনিট সময় আসছে, অর্থাৎ সময় কিছুটা বেশি আসে। তাহলে দুই ক্ষেত্রে সময়ের ব্যবধান কি? খুবই কম। তো কিউতে পৌঁছার সময়ের পার্থক্য গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত 37 সেকেন্ড সময়ের পার্থক্য। তাহলে দুই ক্ষেত্রে সময়ের পার্থক্য 24.37 মাইনাস 24 মিনিট, 0.37 মিনিট। এটা কিন্তু 37 সেকেন্ড হবে না, 0.37 মিনিট। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শক্তি ক্ষমতা ঢাকা বোর্ড 2024। একটি পানির ট্যাঙ্কের গভীরতা দেওয়া আছে 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার। ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। পরে আরেকটি পাম্প দ্বারা ট্যাঙ্কের বাকি পানি শূন্য করা হলো। পানির ঘনত্ব দেওয়া আছে। গ নাম্বার, প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো। তো প্রথম পাম্পটা কি করে? প্রথম পাম্পটা 10 মিনিট পরে 1/4 ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সেই ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 20 মিটার, মানে উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা হচ্ছে 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার। ব্যাস যদি 4 মিটার হয় তাহলে ব্যাসার্ধ আর এর মান হচ্ছে ব্যাসের অর্ধেক 2 মিটার। তো ট্যাঙ্ক গভীরতা হচ্ছে 20 মিটার। তো বলছে যে প্রথম পাম্পটা 1/4 খালি করে। 1/4 বলতে হচ্ছে 20কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে এই 1 ভাগ, এই 1 ভাগ আর এই হচ্ছে 2 ভাগ। তো পাম্পটি এই উপরের যে 4 ভাগের যে উপরের 1 ভাগ আছে সেই 1 ভাগ পানি খালি করে। 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 পানি খালি করে পাম্পটি নষ্ট হয়ে যায়। তো এই 1/4 ভর কত সেটা আগে আমাদের বের করতে হবে। তো আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, বা এম ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। রো হচ্ছে পানির ঘনত্ব 1000, আর ভি যেহেতু ট্যাঙ্ক সিলিন্ডার আকৃতির শেপ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। 1000 ইন্টু পাই, আর এর মান হচ্ছে 2, তার উপর স্কোয়ার। এইচ এর মান, পাম্পটা কতটুকু পানি তোলে? প্রথম 5 মিটার, ওপরের 5 মিটার অংশের পানি তোলে। এইটুক 5, এইটুক 5, এইটুক 5, এইটুক 5। এই টোটাল হচ্ছে 20কে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এইচ এর মান হচ্ছে 5। ভর নির্ণয়ের ক্ষেত্রে 1000 ইন্টু পাই, 1000 ইন্টু পাই ইন্টু 4 ইন্টু 5, 62,831.85, 62,831.85 এত কেজি, 62,831.85 কেজি। তো এটা হচ্ছে পানির ভর। এখন
প্রথম পাম্পটির ক্ষমতা বের করতে বলা হয়েছে। ক্ষমতা P is equal to mgh/t। পাম্পটা পানি তোলে হচ্ছে 62,831.85 কেজি। জি এর মান 9.8 আর এইচ এর মান তাই এখানে হবে গড় উচ্চতা। টি এর মান 10 মিনিটে খালি করছে, তাহলে 10 গুণন 60 মানে 600 সেকেন্ড। আর এইচ এর মান হবে, যেহেতু প্রথম উপরের 1/4 অংশ পানি তোলা হয়, মানে 5 মিটার গভীরতার পানি তোলা হয়, এটার জন্য উচ্চতা হিসাব হবে হচ্ছে এটার অর্ধেক 2.5। তাহলে এইচ এর মান হবে এখানে 2.5। তো 62,831.85 গুণন 9.8 গুণন 2.5 ভাগ 600, 2565.63। 2565.633 এত ওয়াট, বা এটাকে আমরা 2.565 কিলোওয়াটও লিখতে পারি। এটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষমতা পেয়ে গেলাম। ঘ নম্বর কোশ্চেন, উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্ব ক্ষমতা বেশি গাণিতিকভাবে যাচাই করতে বলা হয়েছে। কোনটা অশ্ব ক্ষমতা? তাহলে গ নম্বরের অ্যান্সারটা অশ্ব ক্ষমতা তো বের করে ফেলি। 2565 যেটা ছিল এটাকে ভাগ দেব 746 দিয়ে, 3.44 এত হর্স পাওয়ার বলতে পারি। ঘ নম্বর, এটা হচ্ছে প্রথম পাম্পের ক্ষমতা। ঘ নম্বর বের করতে বলছে যে দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে। 20 মিনিটে বাকি ট্যাঙ্কের পানি মানে কি? বাকি হচ্ছে 3 ভাগ। তাহলে এখানে এম এর মান প্রথমে যেটা পাইছি যে 62,831.85, এটা হচ্ছে 1 ভাগের ভর ছিল, এখন বাকি 3 ভাগের ভর হচ্ছে, তাহলে এটার সাথে 3 গুণ করতে হবে। 62,831.85 গুণন 3, 1,88,495.55 কেজি। 1,88,495.55 কেজি। এটা হচ্ছে বাকি পানির ভর। তো এই পানি উঠাইতে 20 মিনিট সময় লাগছে, তাহলে টি এর মান হচ্ছে 20 মিনিট। P is equal to mgh/t। তো পি এর মান বের করতে হবে, তাহলে 1,88,495.55 গুণন জি এর মান 9.8 ডিভাইড টি এর মান হচ্ছে 20 মিনিট, তাহলে 20 গুণন 60। এইচ এর মানটা কি হবে? এইচ এর মানটা হবে, তো প্রাথমিক অবস্থায় এতটুকু পানি তো ওঠানো হয়েই গেছে, এখন পাইপের উচ্চতাটা কত হবে? বাকি অংশটুকুর যে পানি তুলব এইটুকুর অর্ধেক কত? এইটুকুর অর্ধেক হচ্ছে এইটা, মানে পরবর্তী যে নিচের 15 মিটার আছে তার অর্ধেক হচ্ছে 7.5। তাহলে এই জায়গা থেকে হচ্ছে 7.5 মিটার। এই 7.5 এর সাথে উপরের যে 5, এই 5টা যোগ হবে, অর্থাৎ 12.5। তাহলে উচ্চতা হবে হচ্ছে 12.5, কারণ পানি এখন এইটুকু তো পানি অলরেডি উঠানো হয়ে গেছে, তাহলে এই 5 মিটার তো পাইপের উচ্চতা থাকবেই অবশ্যই। আর এই উচ্চতার এভারেজ হিসাব করতে হবে, তাহলে এই উচ্চতার হচ্ছে অর্ধেক হচ্ছে এতটুকু। তো বাকি উচ্চতা হচ্ছে 15 মিটার, 15 মিটারের অর্ধেক হচ্ছে 7.5। তাহলে 7.5 যোগ 5 মানে 12.5। এইচ এর মান হবে 12.5। তাহলে এটার ক্ষমতা কত? এটা P2 ধরলাম, আগেটা ছিল P1। গুণন 9.8 গুণন 12.5 ভাগ 20 ভাগ 60, 19,242.25। এটাকে 746 দিয়ে ভাগ দিলে হর্স পাওয়ারে চলে আসবে 25.79 হর্স পাওয়ার। 25.79 হর্স পাওয়ার। এটার ক্ষমতা P1 এর থেকে অনেক বেশি আসে, তাহলে আমরা বলতে পারি P2 ইজ গ্রেটার দেন হচ্ছে P1। তাহলে কোশ্চেন ছিল
উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কোনটির অশ্বক্ষমতা বেশি? তাহলে অ্যান্সার হবে হচ্ছে দ্বিতীয় পাম্পটির অশ্বক্ষমতা বেশি। তো দ্বিতীয় পাম্পের অশ্বক্ষমতা বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিউটনীয় বলবিদ্যা ঢাকা বোর্ড 2024। বান্দরবানের পাহাড়ি রাস্তায় বাঁকে সুমন 200 কেজি ভরের একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার বেগে চালাচ্ছে। রাস্তার বাঁকের ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিটার। ওই স্থানে রাস্তাটি 4 মিটার চওড়া এবং ভেতরের কিনারা থেকে বাইরের কিনারা 0.5 মিটার উঁচু। গ নম্বর গাড়িটির কেন্দ্রমুখী বল কত? তো এরকম 150 মিটার ব্যাসার্ধ বাঁকের একটা রাস্তা, কেন্দ্র থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে 150 মিটার, অর্থাৎ আর এর মান হচ্ছে 150 মিটার। তো এখান থেকে আমাদের বের করতে বলছে কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল FCP = mv²/r। mv²/r। m এর মান গাড়ির ভর হচ্ছে 200 কেজি, ইন্টু ভি, গাড়িটা 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তাহলে ভি এর মান 60 গুণন 1000 ডিভাইড হচ্ছে 3600। 60 গুণন 1000 ভাগ 3600, 16.67। তো 16.67 এত মিটার/সেকেন্ড, এটাকে স্কোয়ার করতে হবে। আর আর এর মান হচ্ছে 150 মিটার। তাহলে 200 গুণন অ্যান্সার 200 গুণন 16.67 স্কোয়ার ভাগ হচ্ছে 150, 370.51। 370.51 নিউটন। এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের মান পেলাম 370.51 নিউটন গাড়ির ক্ষেত্রে কেন্দ্রমুখী বল। ঘ নম্বর কি বলছে যে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়ি চালাতে পারবে কিনা। আগে আমাদের দেখতে হবে যে এই রাস্তার ব্যাংকিং কোনটা কত। এখানে রাস্তা সম্পর্কে বলা আছে রাস্তাটা 4 মিটার চওড়া এবং ভিতরের প্রান্ত হতে বাইরের প্রান্ত এইচ এর মান কত? 0.5 মিটার উঁচু। রাস্তাটা 4 মিটার চওড়া, আবার ভেতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত হচ্ছে 0.5 মিটার উঁচু। তাহলে রাস্তার ব্যাংকিং কোণ কত? sin θ = h/d। এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং নির্ণয়ের সূত্র। θ = sin ইনভার্স h/d, আর sin ইনভার্স h এর মান 0.5 আর d এর মান হচ্ছে 4, তাহলে 0.5 ভাগ হচ্ছে 4 sin ইনভার্স অ্যান্সার 7.18 ডিগ্রি। 7.18 ডিগ্রি। এটা হচ্ছে রাস্তার ব্যাংকিং কোণ পেলাম, রাস্তার ব্যাংকিং কোণ। এরপর বের করতে হবে যে গাড়িটি তাহলে নিরাপদে হচ্ছে বাঁক নিতে পারবে কি, মানে গাড়িটা নিরাপদে ওই রাস্তায় চলতে পারবে কিনা। গাড়িটার বেগ ছিল 16.67। তাহলে এই ব্যাংকিং কোণের জন্য গাড়ির বেগ কত হওয়া লাগবে আমরা এটাও বের করতে পারি যে রাস্তার সর্বোচ্চ ব্যাংকিং হচ্ছে, মানে রাস্তার ব্যাংকিং দেওয়া আছে এত, তাহলে এই ব্যাংকিং এর জন্য সর্বোচ্চ গাড়ি কত বেগে চলতে পারবে সেটাও বের করতে পারি। আবার গাড়িটা যে বেগে চলতেছে তার জন্য ব্যাংকিং কোণ কত প্রয়োজন সেটাও বের করতে পারি। তাহলে আমরা বেগটাই বের করি এই ইয়ার জন্য, কোণের জন্য। tan θ = v²/rg। তাহলে v² = rg × tan θ। v = rg tan θ, তার উপর হচ্ছে রুট। তাহলে √r এর মান হচ্ছে 150, g এর মান 9.8 ইন্টু tan θ এর মান হচ্ছে 7.18। রাস্তার ব্যাংকিং যেটা, এইটা আমরা বের করতেছি গাড়িটা সর্বোচ্চ কত বেগে টার্ন করতে পারবে। তাহলে 150 গুণন 9.8 গুণন tan 7.18, এটাকে রুট করতে হবে। রুট করলে 13.608, 13.608 এত মিটার/সেকেন্ড বেগে গাড়িটা টার্ন করতে পারবে। তাহলে গাড়ির বেগ কত ছিল? গাড়ির বেগ ছিল 16.67, 13.608
608 অপেক্ষা বেশি, তাহলে গাড়িটি নিরাপদে, যেহেতু গাড়িটির বেগ রাস্তার ব্যাংকিং বেগ অপেক্ষা বেশি, সেহেতু গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, বাঁক নিতে পারবে না। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাকর্ষ বিকর্ষ ঢাকা বোর্ড 2024। তো এখানে পৃথিবী দেওয়া আছে। পৃথিবীর ON এটা হচ্ছে ব্যাসার্ধ 6.4 × 10⁻³ কিলোমিটার দেওয়া আছে। ভূপৃষ্ঠ বিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। P একটা বিন্দু, PQ এর মান দেওয়া আছে 100 কিলোমিটার, PM এটার মান দেওয়া আছে 50 কিলোমিটার। চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলা হয়েছে। কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কিউ বিন্দু ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উপরে? 100 কিলোমিটার উপরে অবস্থিত। তাহলে এখানে এইচ এর মান হচ্ছে 100 কিলোমিটার। ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে G প্রাইম = r² ডিভাইড হচ্ছে r + h² ইন্টু g। তো r² এর মান তো আমরা জানি 6400, তাহলে উপরে 6400, তার উপর স্কোয়ার, নিচে 6400 + 100, তার উপর স্কোয়ার। জি এর মান হচ্ছে 9.8। এটাকে যদি ক্যালকুলেশন করি, 6400 স্কোয়ার ভাগ 6500 স্কোয়ার কোনো 9.8, 9.5। তাহলে ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পাওয়া গেল। ঘ নম্বর কোশ্চেনটা বলছে যে 5 কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা গাণিতিকভাবে যাচাই করো। পি বিন্দু তো ভূপৃষ্ঠে আছে, আর কিউ বিন্দু হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে। সম্ভবত এটা এম বিন্দুতে আর হচ্ছে কিউ বিন্দুতে হবে, কারণ পি বিন্দু তো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান তো 9.8 আমরা জানি। এম বিন্দু এখানে দেয়া আছে, কিন্তু এম বিন্দুর কাজ নাই। কোশ্চেনটা যদি পি বিন্দুতে হয় তাহলে অনেক ইজি হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে এটা এম বিন্দুতে হওয়া উচিত ছিল, বা এম বিন্দুতে হয়তো ছিল, কিন্তু হচ্ছে ভুলে এখানে পি দিয়ে ফেলছে। তো কোশ্চেনে যেটা আছে সেইভাবেই যদি আমরা করি, যে 5 কেজি ভরের বস্তুর উপর বের করতে বলছে যে 5 কেজি ভরের বস্তুর জন্য পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা। তাহলে পি বিন্দুতে হচ্ছে WP আর কিউ বিন্দুতে হচ্ছে WQ। MGP নিচেটা হচ্ছে MGQ। এম এর মান তো কাটা। জিপি পি বিন্দুতে বিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8, আর কিউ বিন্দুতে বিকর্ষ ত্বরণের মান তো জিকিউ এর মান পেলাম গ হতে। জিকিউ এর মান আসছে হচ্ছে 9.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে ওপরে হচ্ছে 9.8, নিচে হচ্ছে 9.5। তাহলে ওজনের তুলনা করতে বলছে, মানে অনুপাত বের করতে হবে। 9.8 ভাগ 9.5, 1.0315, 1.0315:1। এটা = WP/WQ। অর্থাৎ ভূপৃষ্ঠে আর হচ্ছে ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উপরে ওজনের পার্থক্য, মানে ওজনের তুলনা করে পেলাম 1.01315:1। আবার যদি হচ্ছে এটা কিউ আর এম বিন্দুতে বলতো, তাই সেটাও বের করে দেখাই।
এম ও কিউ বিন্দুতে যদি বলতো, তাহলে এম বিন্দুতে জি কি হবে? এম বিন্দুতে জি, এটা ইজ ইকুয়াল টু জি প্রাইম ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। 1 মাইনাস এইচ এর মান এখানে দেওয়া আছে 50 কিলোমিটার পিএম, তাহলে 50 ডিভাইড আর এর মান হচ্ছে 6400 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। কিলোমিটার কিলোমিটারে নিতে পারি কারণ উপরে নিচে একক কাটাকাটি যাবে। তো 1 মাইনাস 50 ভাগ 6400 গুণন 9.8, 9.723, 9.723 এত এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডাব্লিউ এম ডাব্লিউ কিউ এর অনুপাত কত হবে? এম জি এম ডিভাইড হচ্ছে এম জি কিউ, এম এম কাটা 9.723 ডিভাইড জি কিউ এর মান আমরা পেয়েছি 9.5। তাই এটা হচ্ছে অনুপাত করলে 9.723:9.5 পাওয়া যাবে। ভাগ করলে একটা মান পাওয়া যাবে জি এম ইস টু জি কিউ। তো তুলনা করতে বললে সবসময় কিন্তু হচ্ছে অনুপাত আকারে বের করতে হবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন, খুবই ইজি ম্যাথ ছিল। কোনো সমস্যা থাকলে এরপর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, ঢাকা বোর্ড 2024। কোনো একদিন দ্বাদশ শ্রেণীর দুই বান্ধবী পলি ও কলি দেশের দুই জেলায় অবস্থান করছিল। পলি ওই দিন যশোরের তাপমাত্রা দেখল 30°C এবং আপেক্ষিক আর্দ্রতা দেখল 55%। একই দিনে কলি কুমিল্লার শুষ্ক আর্দ্র বাল্ব হাইগ্রোমিটারের তাপমাত্রা দেখল যথাক্রমে 33°C এবং 25.5°C। 33°C তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক যথাক্রমে 33তে 1.62, 33, 30, 21, 20°C তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যথাক্রমে এত 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 দেওয়া আছে। তো গ নম্বর, ওই দিন যশোরের শিশিরাঙ্ক হিসাব করতে বলা হয়েছে। তো যশোরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? যে বায়ুর তাপমাত্রা দেখছে 30°C এবং আপেক্ষিক আর্দ্রতা দেখছে 55%। গ নম্বর, আপেক্ষিক আর্দ্রতা আর এর মান পাওয়া গেছে 55%, যেটাকে আমরা 0.55 লিখতে পারি। বায়ুর তাপমাত্রা পাইছে 30°C। তো এই 30°C তাপমাত্রা, বায়ুমণ্ডলের চাপ কত? 30°C তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ কত? 31.83। তাহলে বড় হাতের এফ এর মান হচ্ছে 31.83 এত মিলিমিটার পারদ-চাপ। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্প চাপ কত হবে? ছোট হাতের এফ এর মান বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা জানি এফ টি, ছোট হাতের এফ ডিভাইড হচ্ছে বড় হাতের এফ। তাহলে ছোট হাতের এফ বের করতে হবে আর ইন্টু বড় হাতের এফ। আর এর মান 0.55 ইন্টু এফ এর মান 31.83, 0.55 ইন্টু 31.83, 17.5065, 17.5065 এত মিলিমিটার পারদ-চাপ। এটা হচ্ছে ঢাকার শিশিরাঙ্ক, যশোরের শিশিরাঙ্ক তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ পাওয়া গেছে। এখন আমাদের বলা হয়েছে শিশিরাঙ্ক হিসাব করো, শিশিরাঙ্ক তাপমাত্রা বের করতে বলা হয়েছে। তো 17.5065, এখানে 18.68 আছে, 17.54 মিলিমিটার পারদ-চাপ আছে দুইটা টেম্পারেচারে, একটা হচ্ছে 21 আর একটা হচ্ছে 20। আমাদের শিশিরাঙ্ক তাপমাত্রাটা বের করতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে 18.68 মাইনাস 17.54 মিলিমিটার পারদ-চাপ, বা এটার থেকে এটা যদি বাদ দিই 18.68 মাইনাস 17.54, 1.14 মিলিমিটার পারদ-চাপের
পার্থক্য হয় কত তাপমাত্রা পার্থক্যের জন্য? 21 হচ্ছে 18.68, 20 হচ্ছে 17.54। তাহলে এখানে আমরা 21 থেকে 20 বাদ দিব, বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য। তাহলে এই যে 17.5065, এইটা 17.54 থেকে কতটুকু কম? 55 গুণন 31.83 মাইনাস 17.54, 17.5065 মাইনাস 17.54, 0.0335 বা 0.0335 মিলিমিটার পারদচাপ পার্থক্যের জন্য তাপমাত্রা পার্থক্য হবে কত? উপরে হচ্ছে 0.0335 গুণন 1 আর নিচে হচ্ছে 1.14। তাহলে এটাকে ভাগ দিতে হবে 1.14 দিয়ে, 0.029 এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য। তাহলে সুতরাং শিশিরাঙ্ক তাপমাত্রা কত হবে? শিশিরাঙ্ক তাপমাত্রা হবে, যেহেতু পারদচাপ বা জলীয় বাষ্প চাপ যে 17.5065, এটা 17.54 অপেক্ষা কম, তাহলে আমাদের টেম্পারেচার যেটা আসছে যে 0.029 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পরিবর্তন হয়, এই পরিবর্তনটা হচ্ছে আমাদের এই যে 20-20-এর চাপ, এইটা 20-এর থেকে তাহলে বাদ দিতে হবে, কারণ এই চাপটার থেকে কিন্তু এই চাপের মান কিন্তু কম, 17.5065 কম। তাহলে 20-এর থেকে মাইনাস করতে হবে, 20 মাইনাস 0.029 এত ডিগ্রি সেলসিয়াস, 20 মাইনাস 0.029, 19.971 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা পেয়ে গেলাম যশোরের। তাহলে যশোরের শিশিরাঙ্ক তাপমাত্রা 19.971 ডিগ্রি সেলসিয়াস। আশা করি গ নম্বর ম্যাথটা সবাই বুঝতে পারছেন। গ নম্বর, ওই দিন পলি বলছিল যে সে কলির চেয়ে অধিক আরাম বোধ করবে। পলি দেখছে হচ্ছে যশোর, আর কলি ছিল কুমিল্লা। তাহলে কুমিল্লার যশোরের ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা 55%, তাহলে কুমিল্লার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। তো এখানে কুমিল্লার ক্ষেত্রে শুষ্ক বাল্বের পাট দেওয়া আছে 33 ডিগ্রি সেলসিয়াস, বা θ1 এর মান দেওয়া আছে 33 ডিগ্রি সেলসিয়াস, θ2 এর মান দেওয়া আছে 25.5 ডিগ্রি সেলসিয়াস, যে আর্দ্র বাল্বের পাট 25.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শিশিরাঙ্ক তাপমাত্রা কত? জি, শিশিরাঙ্ক তাপমাত্রা θ ইজ ইকুয়াল টু θ1 মাইনাস জি, θ1 মাইনাস θ2। θ1 এর মান হচ্ছে 33 মাইনাস জি এর মান 1.62 ইন্টু θ1 এর মান 33 মাইনাস 25.5, 33 মাইনাস 25.5 এটার সাথে গুণন হবে 1.62, 33 মাইনাস অ্যান্সার 20.85 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে শিশিরাঙ্ক তাপমাত্রা পেলাম। এখন আমাদের লাগবে হচ্ছে বায়ুর তাপমাত্রা, তো 33 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে,
বড় হাতের এফ এর মান 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলীয় বাষ্প চাপ দেওয়া আছে 37.83 মিলিমিটার পারদ চাপ। তো শিশিরাঙ্ক তাপমাত্রা 20.85-এর জন্য আমাদের বের করতে হবে। তাহলে ছোট হাতের এফ এর মান কত? 20.85-এ কত হবে? তাহলে 21 - 20 বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্প চাপের পার্থক্য কত? 18.68 মাইনাস 17.54। এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য। তাহলে 20.85 যেটা সেটা 0.85 বেশি। তাহলে 0.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্প চাপের পার্থক্য কত? 0.85 উপরে হবে, নিচে তো 1 দিয়ে গুণ। এর সাথে যোগ করতে হবে যে আগে যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল তার জলীয় বাষ্প চাপ কত? 17.54। এটা যোগ করতে হবে। তাহলে 18.68 মাইনাস 17.54, মানে এটা ঐকিক নিয়মে করা যেত, তার থেকে এভাবে করা সহজ। যোগ 17.54, 18.509, 18.509 এত মিলিমিটার পারদচাপ ছোট হাতের এফ এর মান পেলাম। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ডিভাইড এফ ইন্টু 100%। ছোট হাতের এফ 18.509 ডিভাইড বড় হাতের এফ হচ্ছে 37.83 গুণন হচ্ছে 100% ভাগ 37.83 গুণন 100, 48.926 926%। তাহলে এখানে আমরা দেখতেছি যে কুমিল্লার আর্দ্রতা পেলাম আর সি কুমিল্লার আর্দ্রতা। যশোরের আর্দ্রতা ছিল 55%, তার থেকে কুমিল্লার আর্দ্রতা কম। তাহলে যশোরের আর্দ্রতা যেহেতু বেশি কুমিল্লার আর্দ্রতা থেকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে কুমিল্লায় বেশি স্বস্তি বোধ করবে, কারণ যশোরের আর্দ্রতা বেশি। কুমিল্লায় বেশি স্বস্তি বোধ করবে। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। পর্যাবৃত্ত কর্তৃক ঢাকা বোর্ড 2024। সানি ও রনি দুটি গোলক নিয়ে পরীক্ষা করছে। সানির দোলকটি সেকেন্ড দোলক, অর্থাৎ তার দোলকের দোলনকাল 2 সেকেন্ড। এটির ভর 50 গ্রাম এবং বিস্তার দেওয়া আছে 10 সেন্টিমিটার। রনির দোলকটির ভর 70 গ্রাম, পর্যায়কাল দেওয়া আছে 5 সেকেন্ড এবং বিস্তার দেওয়া আছে 7 সেন্টিমিটার। গ নম্বর কোশ্চেন, সাম্য অবস্থান থেকে 6 সেন্টিমিটার অবস্থানে সানির দোলকটির বেগ নির্ণয় করতে হবে। সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটার, তার মানে এক্স এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। এটা একটা সরল দোলক, এটা দুলতেছে, এটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটার দূরে, তাহলে এক্স এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। কার ক্ষেত্রে বলা হয়েছে? সানির দোলকটি হচ্ছে সেকেন্ড দোলক আর এটার বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে এর মান হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে বেগ। বেগ নির্ণয় সূত্র আমরা জানি, v = ω√x² - ওমেগার পরিবর্তে আমরা 2π/t লিখতে পারি। 2π/t √a² - x²। 2π/t তার দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক। এর মান হচ্ছে 0.1 তার উপর স্কোয়ার, সেন্টিমিটারকে মিটারে নিলাম, আর এক্স এর মান হচ্ছে 0.06 তার উপর স্কোয়ার। এটা কাটা, তাহলে 0.1 স্কোয়ার মাইনাস 0.06 তার উপর স্কোয়ার তার উপর রুট, তার সাথে গুণন হচ্ছে পাই। 0.2513 0.2513
মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে গ নাম্বার থেকে প্রাপ্ত সানির দোলকটির বেগ নির্ণয় হয়ে গেল। গ নাম্বারটা খুবই ইজি ছিল। বরঘ বলা আছে সানি ও রনি উভয় দোলকের মধ্যে কার দোলকের শক্তি বেশি। সানি ও রনি উভয় দোলকের মধ্যে কারটার শক্তি বেশি। তাহলে প্রথমে সানির ক্ষেত্রে, সানির দোলকের ক্ষেত্রে শক্তি নির্ণয়ের সূত্র জানি, E ইজ ইকুয়াল টু সর্বোচ্চ বা মোট শক্তি হাফ কে এ স্কোয়ার। কে এর পরিবর্তে আমরা ওমেগা স্কোয়ার এম লিখতে পারি ইন্টু এ স্কোয়ার। তা হাফ ইন্টু ওমেগার মান হচ্ছে 2π/t, তার উপর স্কোয়ার ইন্টু এম ইন্টু এ স্কোয়ার। তাহলে হাফ ইন্টু উপর হচ্ছে 4π স্কোয়ার, আর নিচে সানির দোলকের ক্ষেত্রে দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড, যেহেতু সেকেন্ড দোলক বলা আছে। তাহলে 2 তার উপর স্কোয়ার মানে 4 হয়ে যাবে, এটা কাটাকাটি যাবে, ইন্টু এম। আর তার সেকেন্ড দোলকের ভর হচ্ছে 50 গ্রাম, তাহলে এম এর মান হচ্ছে 0.05 ইন্টু এর মান হচ্ছে 10 সেন্টিমিটার বা 0.1, তার উপর স্কোয়ার। তাহলে 0.1 স্কোয়ার ইন্টু 0.05 ইন্টু পাই স্কোয়ার, পাই তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে 2.467 ইন্টু 10 ইনভার্স 3, 2.467 ইন্টু 10 ইনভার্স 3 এত জুল। সানির দোলকের ক্ষেত্রে শক্তির মান পেয়ে গেলাম 2.467 ইন্টু 10 ইনভার্স 3 জুল। এখন রনির ক্ষেত্রে কি হবে? সেম সূত্র, এটা হচ্ছে ইএস ধরলাম, আর আর রনির ক্ষেত্রে হাফ কে স্কোয়ার, হাফ কে এর পরিবর্তে ওমেগা স্কোয়ার এম লেখা যায় ইন্টু স্কোয়ার। হাফ ওমেগার পরিবর্তে 2π/t, তার উপর স্কোয়ার ইন্টু এম ইন্টু এ স্কোয়ার। রনির ক্ষেত্রে বলা আছে তার দোলকের দোলনকাল 5 সেকেন্ড, তাহলে উপরে হচ্ছে 4π স্কোয়ার, নিচে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু এম এর মান হচ্ছে, রনির দোলকটির ভর 70 গ্রাম, 0.07 ইন্টু তার দোলকের বিস্তার হচ্ছে 7 সেন্টিমিটার বা 0.07, তার উপর আবার স্কোয়ার, 0.07 তার উপর স্কোয়ার গুণন 0.07 গুণন 4π স্কোয়ার ভাগ 5 স্কোয়ার ভাগ হচ্ছে 2.708 ইন্টু 10 ইনভার্স 4 জুল, 2.708 ইন্টু 10 ইনভার্স 4 জুল। তো কোশ্চেনটা ছিল সানি ও রনি উভয়ের দোলকের মধ্যে কার দোলকের শক্তি বেশি। তাহলে অ্যান্সার হবে যে সানির দোলকের শক্তি বেশি, সানির দোলকের শক্তি বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পদার্থের গাঠনিক ধর্ম ঢাকা বোর্ড 2024। একটি পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুইটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝোলানো হলো। তার দুটির দৈর্ঘ্য অভিন্ন, তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। প্রথম তারটির প্রয়োজনের অনুপাত দেওয়া আছে 0.3। তো প্রথম তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? গ নম্বর, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে পয়জনের অনুপাত দেওয়া আছে 0.3। পয়জনের অনুপাত আমরা জানি, অপর হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইড হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। তো যে পয়জনের অনুপাত দেওয়া আছে 0.3, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে এটা 10% ধরো, আর উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি বের করব।
তাহলে পার্শ্ব বিকৃতি 0.3 ইন্টু 10%, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3%। তো পার্শ্ব বিকৃতি হচ্ছে পার্শ্ব বিকৃতি 3%, এর মানে হচ্ছে ব্যাসার্ধের মান 3% কমে যাবে। তাহলে পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন দুটি উপাদানের তার, তাহলে প্রথমটার ব্যাসার্ধ ছিল 1 সেন্টিমিটার। তো এখানে পার্শ্ব বিকৃতি 3% পাওয়া গেছে। পার্শ্ব বিকৃতি যদি 3% হয় তাহলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে? ব্যাসার্ধ হ্রাস পাবে 3 ইন্টু 1 সেন্টিমিটার ডিভাইড হচ্ছে 100, 3 ভাগ 100, 0.03, 0.03 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ যদি আগে 1 সেন্টিমিটার থাকে তাহলে 0.03 সেন্টিমিটার ব্যাসার্ধ হ্রাস পাবে। এটা হচ্ছে গ নম্বরের অ্যান্সার। ঘ নম্বর কি বলা আছে? উদ্দীপক কোন তারটি ভার বহনের ক্ষমতা সবচেয়ে বেশি? ভার বহনের ক্ষমতা তারই সব থেকে বেশি হবে যার ইয়াঙ্গনাঙ্কের মান বেশি হবে। তাহলে ইয়াঙ্গনাঙ্কের মান বের করতে হবে। y1 আর y2 এই দুইটার অনুপাত বের করব। তো এখানে r1 এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার, r2 এর মান দেওয়া আছে 3 সেন্টিমিটার। ভিন্ন উপাদানের দুইটা তার, তার মানে ইয়াঙ্গনাঙ্ক ভিন্ন হবে। তার দুটির দৈর্ঘ্য ভিন্ন, তার মানে L1 ইজ ইকুয়াল টু L2 লেখা যায়। তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি। একই ভর ঝুলানো হয়েছে, তার মানে F1 ইজ ইকুয়াল টু F2। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য প্রথমটির দৈর্ঘ্যের অর্ধেক হয়েছে, তাহলে L2 এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে হাফ ইন্টু L1। তাহলে এখন আমরা ইয়াং গুণাঙ্কের অনুপাত বের করে দেখি যে কোন তারটি ভার বহনের জন্য সব থেকে বেশি সক্ষম। তাহলে y1 ডিভাইড y2 এটা ইজ ইকুয়াল টু F1 L1 ডিভাইড A1 ছোট হাতের L1, উপরে হচ্ছে A2 ইন্টু L2 ডিভাইড হচ্ছে F2 ইন্টু বড় হাতের L2। তো এখানে L1 L2 এই দুইটা সমান, তাহলে L1 আর L2 কাটা, দুইটা F1 F2 সমান, F1 F2 কাটা। তাহলে উপরে থাকলো A2 L2 আর নিচে থাকলো A1 L1, y1 ডিভাইড y2। এখন আমরা মান বসাবো। A2 এর পরিবর্তে লেখা যায় পাই r2 তার উপর স্কোয়ার ইন্টু L2। L2 এর পরিবর্তে আমরা লিখতে পারি হাফ অফ L1, বা L1 এর পরিবর্তে লিখতে পারি 2L2, 2L2, L1 এর পরিবর্তে 2L2 লিখলাম। আর A1 এর পরিবর্তে পাই r1 স্কোয়ার। তো পাই পাই কাটা, L2 L2 কাটা, উপরে থাকতেছে r2 3, তাহলে 3 স্কোয়ার, r1 এর মান হচ্ছে 1 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2, 9 ডিভাইড 2, 9 ডিভাইড হচ্ছে 2। তাহলে এখানে আমরা বলতে পারি এখান থেকে 4.5 পাবো, 4.5। y1 ডিভাইড হচ্ছে y2, এটা ইজ ইকুয়াল টু 9 ডিভাইড 2 পাইছি, 9 ডিভাইড 2 মানে হচ্ছে 4.5। তাহলে y1 এটা ইজ ইকুয়াল টু 4.5 y2। তাহলে y1 এর সক্ষমতা বেশি, মানে প্রথম তারটির স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে প্রথম তারটা বেশি দৃঢ়, স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, অর্থাৎ প্রথম তারটির ভার বহনের সক্ষমতা বেশি। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।